পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানালার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসে। অন্যদিন ফজরের আজানের সাথে সাথে উঠতে পারে, আজ দেরি হয়ে গেল। পূর্ণাকে তুলে নিয়ে যা, একসাথে অজু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো। তিনি কোরআন শরীফের পূর্বে জায়গা রেখে বললেন, পূর্ণাকে একটু বুঝ দিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপাড়ে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসলো। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা। হেমলতা জানালার বাইরে তাকিয়ে আছেন। পদ্মজা হেমলতার চোখ দেখে বলল, আম্মা, তোমার চোখ এমন লাল হলো কেন? হেমলতা দুই চোখ হাত বুলিয়ে বললেন, রাতে ঘুমাইনি তাই। পদ্মজা উৎকণ্ঠা, কেন কেন ঘুম হয়নি? কিরকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটাই শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের উপর চলে এসেছে। হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে বলল, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার আদরের মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে ওঠে। হেমলতাকে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, আমার খুব মনে পড়ে তোমাকে, চলো আমরা একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকার? পাগল হয়ে গেছিস? মেয়ের জামাইয়ের বাড়িতে কেউ গিয়ে থাকে? 2-3 দিন হলে যেমন তেমন। হেমলতার শরীর উষ্ণতা পদ্মজাকে ওম দিচ্ছে। মায়ের উষ্ণতায় কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন, সকাল সকাল কেউ কাঁদে? বাড়ির বউ তুই, শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা। পদ্মজা আরও কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে, আবার ভিজে যাচ্ছে। বুকটা হাহাকার করছে। কত দূরে চলে যাবে সে? কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে নিজেকে শক্ত করলো। এরপর রান্নাঘরের দিকে চলে গেল। পদ্মজা ঘর ছাড়তেই হেমলতার চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত জল মুছে পালঙ্কের দিকে চেয়ে দেখেন পূর্ণা চিত হয়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো? হেমলতার হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতেই ফরিনা মুখ ঝামটালেন। আইসো কেন? যাও ঘুমাও গিয়া। কখন এত দেরি হয়ে গেছে বুঝিনি, মিনমিন করে বলল পদ্মজা। বুঝবা কেন, মা আইসে তো। হাওড়ির লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না। পদ্মজা অবাক হয়ে তাকালো, আবার চোখ নামিয়ে নিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সবসময় রেগে থাকেন। মুখের ওপরে কথা কইবা না, যাও এখন। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। ফরিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কইলেই যাইবাগা নাকি? জোর কইরা তো কাম করা উচিত, এই বুদ্ধিটা নাই? পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজুরি করে, কিন্তু ফরিনা করতে দেয় না। এই জন্যই সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছেন? সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো। ফরিনা গলার স্বর পূর্বের অবস্থান রেখেই বললেন, হইছে, কাম করতে হইব না। এরপর তোমার মায়েরে কইবা দিনরাত কাম করাই, তার শরীরে যাও, বাড়াও যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফা ঠোঁট চেপে হাসছে। ফরিনার এমন ব্যবহারের সাথে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, আমি করবোটা কি? পদ্মজা মাথা থেকে ঘুমটা সরে গেছে, মুখটা দেখার মতো হয়েছে। ফরিনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললেন, আবার দ্রুত হাসি লুকিয়ে ফেললেন। এই মেয়েটাকে তিনি অনেক আগেই ভালোবেসে ফেলেছেন। এত শান্ত, এত নম্র ভদ্র। হেমলতাকে হিংসে হয়, হেমলতার গর্ভে হিংসে হয়। পদ্মজার ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনার, কিন্তু এখন নেই। উপর থেকে যে যাই বলুক না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক। অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নয়, রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফরিনা 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করেছে। সে সাহস পেল ফরিনার কাছে এসে দাঁড়ায়। ফরিনা চোখ মুখ কুচকে প্রশ্ন করলেন, গেস্তাছো কেন? পদ্মজা শিমুল তুলোর ন্যায় নরম স্বরে বলল, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাগুলোকে। আপনি খুব ভালো। ফরিনা তরকারিতে মশলা দিচ্ছিলেন, হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকান। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়িয়ে ধরবো আম্মা? ফরিনা কিছু বলতে পারলেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো কেন? পদ্মজার চোখের দিকে চেয়ে অনুভব করেন কয়েক বছরের লুকোনো ক্ষত জ্বলে উঠেছে। ক্ষতরা পদ্মজার সামনে উন্মোচন হতে চাইছে। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সরাতে পারবে পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজার মায়া মাখা 2টি চোখ দেখে বুকে এমন তোলপাড় শুরু হয়েছে কেন? 32 বছর আগের সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল? যে কালো রাত্রির জন্য আজও এই সংসার, এই বাড়িতে তিনি আপন ভাবতে পারেন না, প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। সেই যন্ত্রণা কেন বুক বেরিয়ে আসতে চাইছে? উত্তরের আশায় না থেকে পদ্মজা জড়িয়ে ধরল ফরিনাকে।
ফরিনা মৃদু কেঁপে উঠলেন। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফরিনার বুকে মাথা রাখতেই টের পেল ফরিনা বুক ধুকপুক ধুকপুক করছে। হাওলাদার বাড়ি থেকে ডানে 2 মিনিট হাঁটার পর ঝাওর নামের একটি খালের দেখা পাওয়া যায়। খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝি অপেক্ষা করছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। পদ্মজার পরনে কালো বোরখা। লাবণ্য যাবে না, সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকা নিয়ে যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমা, প্রান্ত, মোর্শেদ, বাসন্তী সবাই সকালে এসেছে। সবার সাথেই কথা হয়েছে। পূর্ণা হেঁচকি তুলে কাঁদছে। হেমলতা পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিলেন। তারপর বললেন, ঠিক মতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি, কাঁদবি না কিন্তু, একদম কাঁদবি না। তুমি কাঁদছো কেন আম্মা? না না, কাঁদছি না বলেও হেমলতা কেঁদে ফেললেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভিজে একাকার। একদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, পারছেন না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিললেন কান্না আটকাতে। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তো। আমির, নিয়ে যাও আমার মেয়েকে। যা মা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। পদ্মজার দেখা দেখি আমিরও করলো। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চরিত শব্দমালা ভেসে আসে। আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়েও গুণে আলাদা হয়। শিক্ষায় কালি যেন না লাগে। পদ্মজা ফিরে চেয়ে বলল, ভুলবো না আম্মা, কখনো না। তুমি চোখের জল মোছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মোছেন। এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টিতে হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোর্শেদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে। আরও কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদানী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে আবার ভিজে যাচ্ছে। আমির পদ্মজার কোমর এক হাতে জড়িয়ে ধরে বলল, এবার তো থামো। আমিরের আলতো ছোঁয়া। পদ্মজা আবারও প্রশ্রয় পেয়ে কাঁদতে থাকলো। আমির বলল, এ তো আরো বেড়ে গেছে, থামো না, আমি আছি তো। আমরা 6 মাস পর আবার আসব, অনেক দিন থেকে যাব। সত্যি তো? কাজের বাহানা দেখাবেন না? মোটেও না। আমির পদ্মজার চোখের জল মুছে দিল। এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুয়ে যায়, বলল, নদীর পার থেকে কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে। এই কথাটা ছাড়া আর কোনো কথা আছে আমার বউয়ের মুখে? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখের দৃষ্টি সরিয়ে বলল, আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব? সেটা সম্ভব না, কিছুক্ষণ পরই ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভিতর ঢুকে গেল। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে লাগেজ আর অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজন 76 নম্বর কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। 4টা বার্থ, 4 জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরো 2 জন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। 4 বার্থই আমাদের। পদ্মজা ডান পাশের বার্থে বসতে বসতে বলল, অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো। বলল, নিকাব খুলো এবার, কেউ আসছে না। পদ্মজা নিকাব খুলল। ঝমঝম শব্দ করে ট্রেন যাত্রা শুরু করলো। আমির জানালা খুলে দিতেই পদ্মজার চুল তীর তীর করে উঠতে থাকলো। পদ্মজা দ্রুত 2 হাতে মুখের সামনে ধরে, বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বার্থে বসে হাসলো। বলল, হাত সরাও, দেখি একটু বউটাকে। পদ্মজা 2 হাত সরালো। ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপর থুতনি ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফোর ওফর করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসলো। লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুলে খোপা করে দিল। তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মপতি, পৌঁছাতে বিকেল হবে, নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু তো খুলতে হবে না। পদ্মজার কান রি রি করে ওঠে। আমিরের উড়িতে কিল দিয়ে বলল,
ছি! আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মজা ভ্রুকুটি করে বোরখা খুলে এরপর জানালার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না, তোমার বাড়ি। ওনারা বিশ্বস্ত, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশ ঘেঁষে বসলো। পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরলো। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুঝে স্বভাব বশত বলে উঠে, কেউ দেখবে। আমির ভ্রুকুঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে। এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধরফড়িয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশিই লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম। আর এমন করবেন না। আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন, টাকা নিন, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি। হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও, খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো। আগ্রহ ভরে জানতে চাইল, কিরকম? পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ। ছলাৎ করে রোদের ঝিলিক জানালা গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাসে ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে। আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু একটা। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই। আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের দুই হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে, বলুন, আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভিতরে বসে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো। বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ। এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি। আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদি নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়। শোনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘুরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপার পাত্তা দেন না। সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন। কেন ঘটনার নিজেকে জড়ান না? কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে বার্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়, আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা, কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা। আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল। চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। অনেকবার বলতে গিয়েও পারিনি। আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনে একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকানোর সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী। আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি, বিশ্বাস করুন। আমির নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়। অভিশপ্ত জীবন। পদ্মজা দুই পা কেঁপে উঠে, মাথা ভন ভন করে উঠে, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়।
আমি ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আমার, তাই মাস ঘুরতেই আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান, আব্বা আবার রিদওয়ানকে খুব অনেক আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরো হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনা আর রোগা ছিলাম, রিদওয়ান স্বাস্থ্যবান তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ, কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলেই রিদওয়ান খুব মারতো। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরো 10টা বানিয়ে বলতো, তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পড়েছিলাম। রাতের ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনের ভয়ে মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামের একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে, রিদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান একে তো বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বয়স, শীতের রাতে পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা, সবাই। বুঝে যাই আমার কোনো জায়গা নাই আর, এখানেই থাকতে হবে, শত কষ্টই হোক থাকতে হবে।